এই ঘটনাটি শোনা যার সাথে ঘটনা ঘটেছে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন শুনে আসি মর্মান্তিক একটি ভয়ানক ঘটনা। ইলিশ কত দিয়ে কিনলেন? রিকশাওয়ালার কথা শুনে অবাক হলাম। এই বেটা কিভাবে জানলো আমি ইলিশ কিনেছি? পরক্ষণেই মনে হলো এই রিকশায় তো আমি মাছ বাজার থেকেই উঠেছি। রিকশাওয়ালারা যাত্রী পাওয়ার আশায় বাজারের দিকে চেয়ে থাকে। হয়তো এই বেটা কোনো কারণে বাজারের ভিতরে ঢুকেছিল, তখন হয়তো দেখেছে দুটা ছোট ইলিশ 800 টাকা রাখছে। যে দাম, ইলিশ কিনতে মন চায় না। এই দামে 3টে বড় সাইজের পাঙ্গাস কেনা যেত। শুধু বাচ্চার জন্য কিনলাম। এত ছোট ইলিশ খাইয়া মজা নাই স্যার, তবে না থাকলে কি আর করা। আমরা যে বড় ইলিশ খাইতাম এই দিন কি আর আছে? রিকশাওয়ালা রিকশা চালাতে চালাতে বললেন, হ ভাই, আগে কত সস্তা ইলিশ পাইতাম। আমার মনে আছে 1998 সালে যখন স্কুলে পড়তাম তখন এক হালি ইলিশ 20 টাকায় বিক্রি করত। এক একটার ওজন 700 গ্রামের কম হবে না। অথচ এখন সেই ওজনের ইলিশ এক পিসের দামই 2000 টাকার উপরে যায়। আমি পুরনো স্মৃতি আওড়ালাম। আমি অবশ্য টাকা দিয়া কখনো ইলিশ কিনা খাই নাই। বাড়ির পাশে নদীয়া ছিল, পরিচিত মানুষেরা ধরতো আর আমি ফ্রিতে খাইতাম। তখন এত ইলিশ ধরা পড়তো যে কেউ চাইলেও ইলিশ দিয়া দিত, না চাইলেও দিয়া দিত। অহন সেই নদীও নাই, সেই ইলিশও নাই। তাই ইলিশ খাইতে মাঝে মধ্যে ঢাকায় চলে আসি। রিকশাওয়ালা হতাশার সুরে বলল। রিকশাওয়ালার কথা শুনে মনে একটা প্রশ্ন জাগলো। এই বেটা কত টাকা কামায় যে ইলিশ খেতে মাঝে মধ্যে ঢাকায় চলে আসে? অবশ্য এদের বাসা ভাড়া দেয়া লাগে না। কুড়িগ্রামের এক লোকের সাথে একবার কথা হয়েছিল। তিনি রাতে রিকশার গ্যারেজেই থাকেন, 1 টাকাও ভাড়া দেয়া লাগে না। দিনে 3 বেলা রান্না হয়, আইটেম শুধু আলু ভর্তা ডাল ভাত। মাত্র দিনে 100 টাকা খায়। সেই লোকের কোনো বাজে অভ্যাস নেই। দিনে 500-600 টাকা কামায়, খরচ বাদ দিয়ে 500 টাকা জমা থাকে। মাসে 12-13 হাজার টাকা জমিয়ে একবার বাসের ছাদে বসে কুড়িগ্রাম চলে যায়। সেই জমানো টাকা দিয়ে এলাকায় কিস্তিতে জমি কিনে এখন অনেক জমির মালিক হয়েছে। আসলেই তো এই ব্যাটাদের সেভিংস ভালোই। এর মধ্যে কেউ যদি সেভিং না করে সেই টাকায় ইলিশ খায় তাহলে তো ভালোই। দুনিয়ার সবাই কি জমি কিনতে হবে? ইলিশ খাওয়া তো এখন শখের ব্যাপার। এই রিকশাওয়ালা যদি ইলিশ কিনে খায় তাতে সমস্যা কোথায়? এইসব ভাবতে ভাবতেই রিকশাওয়ালা বলল, রাইতের বেলায় ইলিশ নিয়ে ঘোরাঘুরি কইরেন না। আজ অমাবস্যার রাইত, আবার হালকা বৃষ্টি পড়তেছে। এই ধরনের রাইতে প্যানারা ইলিশ খাইতে বাইর হয়। রিকশাওয়ালার কথা শুনে আমি হাহা করে হাসলাম। আমার হাসির শব্দ শুনে গলির দোকানে আড্ডা দেয়া মানুষগুলো আমার দিকে তাকালো। আপনি কি এসবে বিশ্বাস করেন? মানে জিনে ইলিশ খেতে ঢাকা শহরে আসবে? রিকশাওয়ালা পিছনে ফিরে বলল, কেন স্যার, আপনি এসব বিশ্বাস করেন না? কেন করব না? আমার দাদার সাথে এ ধরনের ঘটনা ঘটেছিল। 1971 সালের আগের ঘটনা। আমাদের এলাকায় হাট বসত মঙ্গলবারে। সেই হাট থেকে দাদা ইলিশ কিনে বাড়ি ফিরছিলেন। ফিরতে ফিরতে ওনার দেরি হয়ে গিয়েছিল। সাথে কেউ ছিল না। গ্রামের আগে একটা পুরান বট গাছ ছিল, এখন নেই। সেই বট গাছ নিয়ে গ্রামে অনেক গল্পগুজব চালু ছিল। দাদা সেই বট গাছের কাছে আসতেই জিন না কি যেন ঝামেলা করেছিল। দাদা ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরদিন সকালে কৃষকরা দাদাকে পাশের খেতে পড়ে থাকতে দেখে সেবা শুশ্রূষা করে জ্ঞান ফেরান। ওনার নাকি কিছুই মনে নেই। পাশে বাজারের ব্যাগ পড়েছিল, ইলিশ ছাড়া আর সব বাজারই ছিল ব্যাগে। জিন নাকি শুধু ইলিশটাই খেয়েছিল, সাথে অন্য মাছ ছিল, সেগুলো টাচও করে নাই। আসলে ঘটনা অন্য কিছু ঘটেছিল। দাদা মনে হয় দাদির কাছ থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলেছে। খেয়াল করলাম আমাদের গলিতে প্রবেশ করেছি। আমাদের গলিটা এমনিতেই অন্ধকার। বাড়িওয়ালাগুলো অনেক কিপটা, বাড়ির বাইরে লাইট লাগায় না। রিকশাওয়ালা আমার দিকে ফিরে বলল, আপনার দাদার কথা মিছা না। আপনার দাদার কাছ থেকে আমার দাদা জোর কইরা ইলিশ নিছিল। আমার দাদাও ইলিশের ভক্ত আছিল। তার মানে সেদিনের ঘটনা জিন ভূতের ঘটনা না। আর আপনি আমার দাদাকে চিনেন কিভাবে? রিকশাওয়ালা রিকশা থামিয়ে আমার দিকে ঘুরল। রিকশাওয়ালার চোখ ঠিকরে যেন আগুন বেরোচ্ছে। অন্ধকারে চোখ জলজল মানুষের করে না, কিন্তু এই রিকশাওয়ালার করছে। ব্যাপারটা অতি প্রাকৃতিক। ইলিশ দেন স্যার, অনেক দিন ইলিশ খায় না বলে রিকশাওয়ালা আমার ব্যাগের দিকে হাত বাড়ালো। তারপর আমার কিছুই মনে নেই। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজের বিছানায়, মাথার উপর ফ্যানটা ঘুরছে আর চারপাশে এক গাদা মানুষের ভিড়। আম্মা কাঁদছেন, ছোট ভাইটা চোখে মুখে টেনশনের ছাপ নিয়ে তাকিয়ে আছে। জানালার ভাগ দিয়ে চৈত্র মাসের তপ্ত রোদ এসে আমার মুখে পড়ছে। বাবা, কথা বল, কি হয়েছিল কাল রাতে? আম্মার গলায় হাহাকার। জানতে পারলাম ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়া আমাদের পাশের ফ্ল্যাটের মকবুল সাহেব কুলির এক অন্ধকার কোনায় আমাকে পড়ে থাকতে দেখেন।
আমার ফোনটা বন্ধ হয়ে গিয়েছিল চার্জ না থাকায়, তাই বাড়ির লোক সারা রাত বিভিন্ন জায়গায় ফোনে পাগলের মতো খুঁজেও আমার কোনো হদিস পায়নি। মদ্দুই সাহেব অনবুল সিংহ ফেলায় লোকটিকে ধরাধরি করে বাসায় দিয়ে গেছেন। শরীরটা পাথরের মতো ভারী হয়ে আছে। কোনো মতে উঠে বসতেই কাল রাতের সেই রিক্সাওয়ালার জলজলে চোখের কথা মনে পড়ে গেল। আমার মাছ কই, মাছের ব্যাগটা কই? পাগলের মতো চিৎকার করে উঠলাম। ছোট ভাই শান্ত গলায় বলল, ব্যাগটা তোমার বুকের উপরই ছিল ভাইয়া, সব আছে, আলু, পটল, ডাল, শুধু ইলিশ 2টা নেই। পুরো ব্যাগ তছনছ করা ছিল। উল্লেখ্য, আমি বাসায় ফোন করে ইলিশের কথা বলেছিলাম। আমি থমকে গেলাম। ঘটনাটা কি তবে ছিনতাই? কিন্তু ছিনতাইকারী হলে তো আমার মানিব্যাগ বা মোবাইল নিত, শুধু মাছ কেন? আর সেই রিক্সাওয়ালার অতি প্রাকৃতিক চাহনি? ততক্ষণে গলির মোড়ের দোকানদার আর বাড়ির ম্যানেজার মিলে গলির সিসিটিভি ক্যামেরা চেক করা শুরু করেছেন। আমিও টলমলে পায়ে সেখানে হাজির হলাম। সবাই তখন স্ক্রিনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ফুটেজটা যখন রাত 11:45 দিকে এলো, তখন আমি শিউরে উঠলাম। স্ক্রিন জুড়ে ঝিরঝিরে বৃষ্টির অস্পষ্টতা। দেখলাম আমি একা একা গলি দিয়ে হেঁটে আসছি। না, কোনো রিক্সা নেই। আমি একা একাই কথা বলছি, একা একাই হাসছি। অথচ আমি গতকাল রিক্সাতেই এসেছিলাম, কিন্তু সিসি ক্যামেরায় রিক্সা নেই। সবচেয়ে ভয়ানক দৃশ্যটা এলো একটু পরে। আমাদের বাড়ির গেটের ঠিক 10 হাত আগে আমি হঠাৎ থেমে গেলাম। ফুটেজে দেখা যাচ্ছে আমি ব্যাগটা বাড়িয়ে দিচ্ছি বাতাসের দিকে, কেউ নেই সেখানে। এর ঠিক পরেই আমি জ্ঞান হারিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেলাম। ঘটনাটি এই পর্যন্তই শেষ। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। তার বাসা ঢাকার বাসাবো এলাকায়, আর ওর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। আর এই ঘটনাটি তিনি যখন সংগ্রহ করেছেন সেই সময়টা ছিল 2016 সাল। তিনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে মাঝখানে একটি সময় পেয়েছিলেন, ওই সময়ে তার পরিবারের সাথে তিনি তার যে নানা বাড়িতে গিয়েছিলেন এই নওপাড়া ইউনিয়নে, এই সীতারামপুর গ্রাম আর কি তার যেটা। আর এই নওপাড়া ইউনিয়নের পাশে আরো একটি গ্রাম রয়েছে, এটার নাম হচ্ছে রায়জাদাপুর গ্রাম। ঘটনাটি মূলত এই রায়জাদাপুর গ্রামকে কেন্দ্র করে। আর যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তিনি একজন ভ্যান চালক। তো ঘটনাটি কিভাবে সংগ্রহ করেছেন এই বিষয়ে আমি খুবই সংক্ষেপে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে ওই সময় যখন তিনি 2016 সালে এই সৌমিত্র রয় উনি যখন গিয়েছিলেন তার নানা বাড়িতে, তো নানা বাড়িতে যাওয়ার পরে বিকালের দিকে একটু কাজ করতে বা ঘুরতে উনি বের হতেন। তো ওইখানে কাছাকাছি মধুমতি নদী রয়েছে, সেই দিকে যেতেন। তো ওই কাছাকাছি একটা জায়গা রয়েছে যেটা মধুখালীর কাছে। এইখানে কিন্তু একটা রাস্তা রয়েছে, একটা যশোরের যে হাইওয়েটা, তো ওইখান দিয়ে যশোর খুলনা যাওয়া যায়, যশোর খুলনা হাইওয়ে বা মহাসড়ক যেটা। তো ওইখানে বাগাট নামক একটা জায়গা রয়েছে। আর বাগাটের মিষ্টান্ন দ্রব্য এটা সকলের খুব প্রিয়, স্পেশালি বাগাটের দইটা অনেকের কাছে প্রিয়। আমি নিজেও খেয়েছি, আপনারা অনেকে খেয়ে থাকতে পারেন। তো উনি ওই কিছু জিনিস, এই মিষ্টান্ন কিছু দ্রব্যাদি কেনার জন্য তার বাড়ি থেকে বলে দেওয়া হয়। তো উনি ওই জিনিসটা কেনার পর যখন যাচ্ছিলেন ওই সীতারামপুর গ্রামের দিকে, তখন যেই ভ্যানে উনি উঠেছিলেন এই ভ্যান চালকের নাম হচ্ছে নয়ন। তো ওই নয়ন সাহেব যখন উনি যখন তাকে ডাকতেন, ওখানে আরো ভ্যান ছিল, তো নয়ন সাহেব আসলে এমনভাবে তাকে ডেকেছিলেন খুব আন্তরিকতার সাথে যে তার ভ্যানে ওঠার জন্য। আর এটা সৌমিত্রের কাছে ভালো লেগেছিল। ওই ভ্যানে ওঠেন। তো ভ্যানে তো আরো যাত্রী প্রয়োজন ছিল, একজনকে নিয়ে গেলে তো পোষাবে না। তো সৌমিত্র রয় বলেন যে আমার তো একটু তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, আমাকে নিয়ে চলেন, আমি আপনাকে বসিয়ে দেব। তখন ওই নয়ন সাহেব তার ভ্যানে নিয়ে তাকে যখন ওই সীতারামপুর গ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন যেহেতু একাই ছিলেন ওই ভ্যানে, তখন এই সৌমিত্র রয় ওই ভ্যান চালকের সাথে কথা বলছিলেন যে রাতের বেলা আপনি ভ্যান ট্যান চালান, ভয় টয় লাগে না? তখন তিনি বলেছেন, হ্যাঁ ভয় টয় তো লাগেই, আর এই কারণে আমি রাতের বেলা ভ্যান চালাই না, সাধারণত সন্ধ্যার
পরে একটু চালাই, এরপরে বাসায় চলে যাই। আমার বাবা আগে চালাতেন, অনেক রাত পর্যন্ত ভ্যান চালাতেন, কিন্তু একবার ভয় পেয়ে উনি আর চালান না, আর তারপরে একটা ক্ষতি হয়ে গিয়েছিল ওনার। তো এই কথাটা শোনার পর সৌমিত্র রায়ের আগ্রহ জন্মে যে আসলে কি ঘটনাটি ছিল। আর প্রথম দিকে বলতে চান নাই ওই নয়ন সাহেব, তারপরে বলেছিলেন। সেই বিষয়টি আপনাদের সামনে এখন বলতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনার যেই সময়টা, মানে মূল যে সময়টা, এই সময়টা ছিল 1980 সাল, তখনও শুরু হয় নাই, এর ঠিক আগের দিকে, এক্সাক্ট সাল বলতে পারেননি, তবে 80 সালের আগে, মহান মুক্তিযুদ্ধের পরে, এর একটা মধ্যবর্তী সময়ে এই ঘটনাটি ঘটেছিল। ওই সময়ে এই নয়ন সাহেবের যিনি বাবা, উনি ভ্যান চালাতেন রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত আসতেন, আর বাগাট থেকে রায়জাদাপুর যেতেন। এই এতটুকু সীমানার মধ্যে তার ভ্যান চালানোটা সীমাবদ্ধ ছিল। তার বাড়িও রায়জাদাপুর গ্রামের একটা জায়গায়। সেই গ্রামের ওই যে জায়গাটা, ওই জায়গাটার নামের শেষে পাড়া শব্দটা রয়েছে। তো ওটা কি পাড়া, এটা সৌমিত্র রায় মানে ভুলে গিয়েছেন, যার কারণে আমাকে বলতে পারেন নাই, যেটা নয়ন সাহেব বলেছিলেন আর কি। তো মূল গ্রামটা রায়জাদাপুর গ্রাম। তো রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত যাত্রীদেরকে নিয়ে আসতেন, আবার বাগাট থেকে যাত্রীদেরকে রায়জাদাপুর পর্যন্ত নিয়ে যেতেন। তো এটাই ছিল মূলত তার ভ্যান চালানোর জীবনটা, মানে এইটুক জায়গার মধ্যে তিনি সবসময় কাজ করতেন। তো অনেক সকালবেলা বের হতেন, ওই ভ্যান চালাতে চালাতে দুপুরবেলা কিছু যাত্রী পেলে আবার বাড়ির দিকে আসতেন, আবার খাওয়া দাওয়া করে আবার বেরোতেন। আর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতেন, কারণ দেখা যেত যে ঢাকা থেকে যাত্রীরা অনেক সময় এসে ভ্যান পায় না গ্রামে যাওয়ার জন্য। এই জন্য বেশ উনি এই বিষয়ে খুব আন্তরিক ছিলেন, যাতে করে লোকজন সবসময় ভ্যান পায়। এই জন্য উনি সবার মধ্যে দীর্ঘ রাত করে ভ্যান চালাতেন। আর রাত বলতে কিন্তু তখন রাত 10টা কি সর্বোচ্চ 11টা, এইটা কিন্তু ওই সময় অনেক রাত ছিল। এখন নয় অনেক আলো চারদিকে আছে, লাইট হয়েছে, সকলে টেলিভিশন দেখে, ইন্টারনেট ব্রাউজ করে, যার কারণে অনেকে অনেক রাত পর্যন্ত জেগে থাকে। কিন্তু ওই সময়টা কিন্তু অনেক রাত, এটা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে উনি কাজ করতেন। একবার কি হলো যে রাত তখন আনুমানিক যে কয়টা উনি জানেন না, তখন অনেক রাত হয়ে গেছে, ওনার হাতে তো ঘড়ি ছিল না। তো ওনার বর্ণনা মতে হয়তো বা 10:30 কি সর্বোচ্চ 11টা বাজতে পারে, এমন একটা আইডিয়া তার ছিল। তো ওই সময়ে উনি দীর্ঘ সময় অপেক্ষা করে যখন বাগাট বাজার থেকে কোনো যাত্রী পাচ্ছিলেন না, তখন উনি খালি ভ্যানটা নিয়ে রায়জাদাপুরের দিকে যাত্রা শুরু করেন। তো ওই যে রাস্তাটা, ওই রাস্তাটার ওই সময় এমন ছিল যে প্রায় 8-10 মিনিট ভ্যান চালালেও আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যায় না, শুধু গাছ, রাস্তার দুপাশে ঝোপঝাড়। আর রাস্তা তখন পাকা ছিল না, মাটির রাস্তা ছিল। বর্ষাকালে ওই রাস্তা দিয়ে ভ্যান চালানো তো দূরের কথা, হাঁটাটাই অনেক কঠিন হয়ে যেত। আর ওই সময়টা ছিল শীতকাল আসবে আসবে ভাব, এমন একটা সময়, মানে রাতের বেলা ঠান্ডা পড়ে। তো উনি যাচ্ছেন, তো যেতে যেতে একটা জায়গায় উনি আসেন। আসার পর ওইখানে মূলত ওই যেই প্রায় 10 মিনিট পথ, যেটা যার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, শুধু ঝোপঝাড় আর দূরে ফসলের ক্ষেত, এমন একটা জায়গা দিয়ে উনি ভ্যান চালায় যাচ্ছিলেন। তো একটা জায়গায় যখন উনি আসেন চালাতে চালাতে, তখন উনি দেখতে পান রাতের বেলায়, আর সামান্য আলো ছিল, কারণ হচ্ছে ওনার ভ্যানের নিচ দিকে যে লোহার একটা দণ্ড ছিল, ওইখানে একটা হারিকেন বাঁধা থাকতো। ওই হারিকেনের আলো চারদিকে ছড়িয়ে পড়তো, মানে মৃদু আলো, সামনে অল্প একটু দেখা যায় এরকম আর কি। তো ওই সময় আকাশে চাঁদের আলোটা অত ছিল না, তারার আলো যতটুকু থাকে এমনি অন্ধকারের স্বাভাবিক যে আলো, ওই আলো এবং তার হারিকেন আলোতে মোটামুটি উনি দেখতে পান যে চাদর পরিহিত একটা মানুষ, লুঙ্গি পরা, চাদর দিয়ে মুখ ঢাকা, হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করেন যে লোকটার বাড়ি হয়তোবা কাছাকাছি হবে, আর ভ্যানে সে হয়তোবা উঠবে কি উঠবে না উনি নিশ্চিত না। তারপর উনি বেল বাজান, মানে ওনার ভ্যানে যে বেলটা ছিল ওই বেলটা বাজান, যাতে করে উনি টের পায় যে একটা ভ্যান আছে, আর তার যদি ভ্যানে ওঠার প্রয়োজনীয়তা দেখা দেয় তো তাকে ডাকবেন। তো উনি বেল বাজান, দেখলো যে ওই লোকটার কোনো ভ্রুক্ষেপ নাই। তো তখন এই নয়ন সাহেবের বাবা উনি চিন্তা করলেন যে সে মনে হয় ভ্যানে উঠবে না, উনি পাশ দিয়ে চলে যাচ্ছেন। কিছুটা পথ যাওয়ার ওর পেছন থেকে হঠাৎ করে এমন একটা কণ্ঠে বলে ওঠে যে এই দাঁড়া। শুধু এতটুকু বলেছে। এই কণ্ঠটা শুনে উনি চমকে ওঠেন, কারণ হচ্ছে মানুষের গলার স্বর ভেঙে গেলে বা ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম শব্দ হয়, ঠিক এমন একটা ভয়েসে তাকে পেছন থেকে এভাবে ডেকে ওঠে যে এই দাঁড়া। দাঁড়ানোর মানে কথা বলতেই
নয়ন সাহেবের আব্বা উনি দাঁড়িয়ে যান। উনি তো চাচ্ছিলেন যে কোনো মানুষ উঠুক, তো উনি দাঁড়িয়ে যান। দাঁড়ানোর পরে পেছন দিকে তাকান। পেছন দিকে তাকানোর পরে দেখে যে ওই লোকটা মাথার উপরে চাদর দেয়া, মুখ ঢাকা, সে ভ্যানের সামনের দিকে না বসে ভ্যানের পেছন দিকে বসে। সাধারণত ভ্যান খালি থাকলে আমরা কি করি, ভ্যানের সামনের যে অংশ, ভ্যান যিনি চালায় তার হাতের ডান পাশে এবং বাম পাশে একটা জায়গা থেকে ওখানে দুজন মানুষ বসা যায়। আমরা স্বাভাবিকভাবে সেই জায়গাগুলো ফিল আপ করার পর পেছন দিকে মানুষ বসে, তাই না? আমরা তো এইভাবেই বসে থাকি আর কি। তো ওই লোকটি সামনে আসে না, উনি পেছনে বসে এমনভাবে বসে, দুই পা ঝুলিয়ে দিয়ে, ভ্যানের পেছন দিকে দুই পা ঝুলিয়ে দিয়ে বসে। মানে নয়ন সাহেবের আব্বুর পিঠ যেদিকে, তার মানে আর যিনি বসেছেন পা ঝুলিয়ে, তার পিঠ ওই দিকে, মানে অপোজিট ডিরেকশনে বসেছেন। সামনে বসলে তো সেম ডিরেকশন হয়। উনি যখন বসেছেন, নয়ন সাহেবের আব্বা উনি ফিল করেন যে বসার পর স্বাভাবিকভাবে একটা ঝাঁকি লাগে ভ্যানে, এরকম কোনো ঝাঁকি লাগলো না। তো উনি এই বিষয়টা নিয়ে আসলে অতটা চিন্তা করেননি। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, এবার যাওয়া শুরু করি। তো ভ্যান চালানো শুরু করে দেন। চালানো শুরু করার পর একটা ফিলিংস আসে যে একটা মানুষ ওনার ভ্যানে উঠে বসলো, কিন্তু ভ্যানটা আসলে ওরকমটা মনে হচ্ছে না যে খুব ভারী হয়ে গেছে, মানে মনে হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার, আর মনে হচ্ছে ভ্যান খালি। তো আসলে উনি চিন্তা করেন কি ব্যাপার, ভ্যান একজন মানুষ উঠলো, ভার লাগে না কেন? উনি মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখছেন যে পিছনে লোক আছে কিনা। হ্যাঁ, পেছনে তো লোক আছে। তো উনি আবার ভেবেছেন যে এই লোকটার ওজন মনে হয় খুব হালকা, যার কারণে ওনার কাছে সেই ওয়েটটা মনে হচ্ছে না। কিন্তু এতটা হালকা হওয়া কি সম্ভব কিনা, এটা উনি ভাবছেন। ভাবতে ভাবতে একবার চিন্তা করেন যে আচ্ছা, এই লোকটা যাবেটা কোথায়, এটা তো একটু বলার দরকার তাকে। উনি বলেন যে ভাই, কোথায় যাবেন, কোন জায়গা নামাবো? কয়েকবার জিজ্ঞেস করার পর পেছন থেকে ওই যে ভাঙা ভাঙা ভয়েসে বলে ওঠে, এই মিয়া, এত কথা কইস কে, সোজা চালা, কিচ্ছু জিজ্ঞেস করবি না, সময় হলে আমি নেমে যাব, এইভাবে বলে। তো উনি চিন্তা করেন যে এই লোকটা মনে হয় একটু অভদ্র গোছের বা হোমরা সোমরা টাইপের কোনো লোক হবে, নাহলে এরকম ব্যবহার করার তো কথা না। যাই হোক, যেহেতু সোজা রাস্তা, হয়তো বা কোনো একটা জায়গায় এই পথেই নেমে যাবে, এই জন্য সে বলতে চাচ্ছে না, বা তার মেজাজ মর্জি গরম আছে। তো নয়ন সাহেবের আব্বার কোনো কথা বলে না। তো এর মধ্যে কি হয়, নয়ন সাহেবের আব্বা হঠাৎ করে উনি ফিল করছেন ওনার প্রচন্ড ঘুম পাচ্ছে। মানে এমন ঘুম, ওনার কাছে মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে পড়ে যাবেন। একটা মানুষ ভ্যান চালাচ্ছে রাস্তায়, এই ভ্যান চালানো অবস্থায় কিন্তু এইভাবে প্রচন্ড ঘুম আসার কথা না, কারণ ওই পরিশ্রমের কারণে ঘুমটা চোখ থেকে সরে যাওয়ার কথা। আর ঘুম যদি কোনো কারণে এসেও থাকে, হয়তো মৃদু ঘুম আসবে। উনি এমন ঘুম মানে ফিল করছেন, মনে হচ্ছে উনি ভ্যান আর চালাতেই পারবেন না। সবচাইতে ভয়ানক ব্যাপার যেটা ঘটে সেটা হলো, মানে অদ্ভুত ব্যাপার, উনি ভ্যান চালাতে চালাতে ঘুমিয়ে যান। মানে ওই সিটে বসা অবস্থায় ঘুমিয়ে উনি হ্যান্ডেলের উপরে পড়ে যান। এরপরে ওনার কিছু মনে নাই, কতক্ষণ ঘুমিয়েছেন এটাও উনি বলতে পারেন না। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি মানে মাথাটা উঠান, উনি ফিল করেন যে হ্যাঁ, আমি এই আমার যে হ্যান্ডেল ছিল ভ্যানের, এই হ্যান্ডেলের উপরই মাথা রেখে ঘুমিয়েছি। কিন্তু কতক্ষণ ঘুমিয়েছেন এটা বলতে পারেন না। ঘুম থেকে ওঠার পর ওনার চোখ, মানে আমরা ঘুম থেকে ওঠার পর চোখ খুলতেও তো একটু সময় লাগে, ওনার ওরকম মনে হচ্ছে উনি দীর্ঘ সময় ঘুমিয়েছেন। মানে ঘুম থেকে ওঠার পর উনি দেখেন যে উনি ঠিক ভ্যানের উপরই বসে আছেন। ঘুমিয়ে তো ভ্যান থেকে পড়ে যাওয়ার কথা, তাই না? নাহলে তো এই সিটের উপর একটা সরু জায়গায় এভাবে বসে থাকার কথা না, কিন্তু উনি দেখেন উনি ভ্যানের উপরেই আছেন, ওই সিটের উপরই আছেন, এবং ওনার দুই হাত ওই হ্যান্ডেলের উপরই আছে। উনি চিন্তা করেন যে আচ্ছা, ভ্যানের উপরই আসি, ঘুমায় পড়ে গেলাম না, মনে হয় অল্প কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়েছি, উনি এইটা মনে করেন। উনি ভ্যান মানে চালাবেন, হঠাৎ করে উনি ফিল করেন ভ্যান তো চলছে, কিন্তু উনি কিন্তু প্যাডেল মারছেন না, পা ওনার প্যাডেলের উপরে আছে, কিন্তু উনি প্যাডেল মারছে না, কিন্তু ভ্যান চলছে, এবং ভ্যান অনেক দ্রুত গতিতে চলছে। উনি চিন্তা করেন যে এই এবড়ো থেবড়ো
মেঠো পথ, এই পথে ভ্যান এত দ্রুত তো চলে না, আর খুব স্মুথলি চলছে, মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। এবং সত্যি উনি তাকিয়ে দেখেন যে ওনার ভ্যান মাটি থেকে 3-4 ফুট উঁচুতে, আর ওনার হারিকেনের আলোটা নিভে গেছে। যতটুকু আলো ছিল আকাশে, ওই আকাশের তারার আলো বা হালকা চাঁদের আলোতে উনি যতটুকু দেখে, আকাশে কিছুটা মেঘ ছিল। তো উনি এই দৃশ্য দেখেন, এই দৃশ্যটা দেখে প্রচন্ড ভয় পান। তখন উনি কি মনে করে পেছন দিকে তাকিয়েছেন, আমার তো একজন যাত্রী ছিল, সেই যাত্রীটা কই। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে লোকটি পা ঝুলিয়ে বসেছিল, পিঠ মানে মাথা উল্টো দিকে দিয়ে, পিঠ তার পিঠের দিকে দিয়ে, এই লোকটি এখন ভ্যানের ঠিক মাঝখানে বসে আছে, তার দিকে মুখ করে, মানে উনি যেই দিকে ভ্যান চালাচ্ছেন ওই দিকে মুখ করে। স্বাভাবিকভাবে আমরা দেখি যে ভ্যানে যদি 5 জন লোক হয় বা 5 জনের অতিরিক্ত লোক হয়, আমরা কি করি, সামনে 2 জন, পেছনে 2 জন বসার পরে 5ম ব্যক্তি ভ্যানের ঠিক মিডিলে বসেন। ঠিক ওইভাবে ওই লোকটি বসে আছে। উনি কিন্তু শুরুর দিকে তার চেহারার দিকে খেয়ালই করেননি। এবার পেছন দিকে তাকে তার চেহারার দিকে উনি দৃষ্টি দেন। ভালো করে বুঝতে পারেন না, তবে এতটুকু বুঝতে পারেন তার চোখ দুটি লাল টকটকে জল করছে, আর তার নাকটা হালকা দেখা যাচ্ছে স্বাভাবিক মানুষের নাকের মতোই। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, তাকানোর পর ওই জল চোখ দেখে বেশ ভয় পেয়েছেন। আর যখনই ওই অবয়বটা দেখেছে যে এই নয়ন সাহেবের আব্বা পেছন দিকে তাকিয়েছে, ওই অবয়বটি লাফ দিয়ে উঠে দাঁড়ায়, 1 লাফে উঠে দাঁড়ায়। মানে বসা থেকে 1 লাফে উঠে দাঁড়ানো, মানুষ যেভাবে ওঠে ঠিক সেভাবে না, মনে হচ্ছে লোকটা মানে শূন্যে উঠে দাঁড়ালো এরকমটা। তার পাটা ভ্যানের সাথেই লাগানো, সে উঠে দাঁড়ানোর সময় হালকা একটু ঝাঁকি অনুভূত হয় ওই ভ্যানে। এবং তখন ওই চাদরটি সে 2 হাতে খুলে ফেলে। চাদরটি খুলে ফেলার পর নয়ন সাহেবের আব্বা দেখে তার আকার আকৃতি সর্বোচ্চ 5 ফুট 6 কি 7 ইঞ্চি, মানে একটা স্বাভাবিক মানুষের উচ্চতা যেমন হয় ঠিক তেমন। তার শরীরটা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু অন্ধকারে মনে হচ্ছে একদম কুচকুচে কালো। শরীর যে লোমশ বিষয়টা এরকম নয়, মানে স্বাভাবিক মানুষ কালো হলে যেরকমটা হয়। কিন্তু ভয়ানক যে ব্যাপার সেটা হচ্ছে ওই মানুষটি দাঁড়ানোর সাথে সাথে তার 2 পাশে 2টা পাখা সে মেলে দেয়, ঠিক পাখি যেভাবে 2 পাশে পাখা মেলে সেইভাবে। বিশাল বড় নাকি সেই 2টা ডানা, এবং এই 2টা ডানা মিলে সে ওই ভ্যান থেকে একটা উড়াল দিয়ে ভ্যানের উপর দিয়ে সোজা সামনে চলে যায়, সামনে গিয়ে অদৃশ্য হয়ে যায়। নয়ন সাহেবের আব্বা এই জিনিসটা দেখে। যখনই ওই জিনিসটা উড়াল দিয়ে সামনের দিকে চলে গেছে, তখনই ওই ভ্যানটি শূন্য থেকে ধপাস করে মাটির নিচে পড়েছে। তো মাটির নিচে না, উপরে পড়েছে আর কি। তো মাটির উপরে পড়ার সাথে সাথে ধরেন যে 4 ফুট উপর থেকে যদি ভ্যান মাটির উপর ঠাস করে পড়ে, তখন অবস্থা কি হয়, ওই ভ্যানটি কাত হয়ে পড়ে যায়। ভ্যানের চাকা বা কোনো জিনিসপত্র ভেঙে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো ভ্যানটি যখন ঠাস করে নিচে পড়েছে এবং পড়ার পর একপাশে কাত হয়ে যায়, আর নয়ন সাহেবের আব্বা ওই ভ্যানের নিচে পড়েন। উনি মাথায় প্রচন্ড আঘাত পান। এরপরে ওনার আর কিছু মনে নাই। সকালবেলা যখন লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল, তারা দেখে যে একটা ভ্যান উল্টে পড়ে আছে। কাছে গিয়ে দেখে ওইটা নয়নের আব্বা। তখন তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। চেষ্টা তদবির করে ওনার সেন্স ফেরানো হয়। তারপরে যেটা দেখা যায়, উনি মাথা নাড়াতে পারছিলেন না, কারণ প্রচন্ড ব্যথা লেগেছে। ওই ঠাস করে মাটিতে পড়ে কোনো একটা শক্ত ইটের ঢেলা বা কোনো কিছুর সাথে তার আঘাত লাগে, যার কারণে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছিলেন আর কি। তো উনি কথা বলার সময় স্বাভাবিক হতে প্রায় 1 দিন সময় নেন। মানে উনি স্বাভাবিকভাবে যে কথা বলবেন এরকম একটা 1 দিন সময় নেন। 1 দিন সময় নেওয়ার পর ওনাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তখন উনি এই পুরো বিষয়টি সকলকে খুলে বলেন যে এই জিনিস দেখেছেন। তো উনি ওই যে আঘাত পেয়ে পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার পর উনি তো অসুস্থ হয়েছেন, তারপর ভয় পেয়েছেন। তো বাসায় উনি ছিলেন, আর উনি বাসায় থাকার কারণে বাড়ির অন্য সদস্যরা তাকে সেবা শুশ্রূষা করতে পারছিলেন। উনি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকেন। কিন্তু কয়েকদিন পর একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো যে উনি
প্রায়শই রাতের বেলা চিৎকার করে উঠতেন, এই আইসে রে, আইসে আইসে। তখন বাড়ির লোকরা বলতো, কি আইসে? তখন বলতো, ওই যে জিনিসটা ডানাওয়ালা, যে ভয়ানক জিনিসটা, ওটা বাইরে আইসে। তখন পরিবারের লোকরা বাইরে যেত, দেখে না কিছুই নাই। রাতের বেলা ওনার যখন ওয়াশরুমে যাওয়ার দরকার, উনি তো তখনও ওই যে আঘাত পেয়ে খুব অবস্থা খারাপ ছিল, ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো। তো রাতের বেলা বাইরে বের হলে উনি বলতো, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওই দেখ কত বড় ডানা, কি দেখতে, কি ভয়ঙ্কর, ওই যে উড়ে যাচ্ছে, আমারে নিয়ে যাবে, আমারে ডাকে। না না, আমি ওয়াশরুমে যাবো না, আমাকে ঘরে নিয়ে চল। তখন আবার ওনাকে ঘরে নিয়ে যেত। তো এইভাবে রাতের বেলা উনি চিৎকার চেঁচামেচি করে উঠতেন। মাঝে এমন একটি ব্যাপার ঘটেছিল যে রাতের বেলা টিনের চালে মনে হতো ধপ করে কিছু একটা বসলো, অনেক বড় বাজ পাখি টাইপের কিছু একটা যদি চালের উপর বসে, বা কবুতর বসে, কবুতর বসলে কবুতর যখন নড়াচড়া করে তার নখের আঁচড় কিন্তু টিনের চালে অনুভূত হয়। আমরা অনেক সময় এই শব্দগুলোর সাথে পরিচিত, আমি নিজেও এই শব্দগুলো শুনেছি। বা বড় আকারের পাখি বসলে কিন্তু টের পাওয়া যায়, তার নখের আঁচড় টিনের চালে লাগে। ওই শব্দটা ঘরের ভিতরে থাকা ব্যক্তিরা টের পায়। তো লোকজন বুঝতো যে রাত্রেবেলা ধপাস করে একটা শব্দ হলো চালের উপরে, মানে খুব যে ভয়ানক শব্দ বিষয়টা এরকম না, মানে ভারী কিছু, মানে অনেক বড় কোনো পাখি এসে বসে, এরকমটা মনে হতো। আর তখন এই নয়ন সাহেবের আব্বা বলতো, আসছে, ও আসছে, আমারে নিতে আসছে। তখন ওই নয়ন বা তারপরে তার মা, ঘরের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে কাউকে দেখতেন না, মানে ওনারা কোনো কিছুই দেখতেন না। কিন্তু শব্দটা তারা বেশ কিছুদিন পরে শুনেছিলেন, এরকম শব্দ হতো রাতের বেলা। তখন বুঝতেন যে এই নয়ন সাহেবের আব্বা ঠিক কথাই বলছেন, সত্যি কিছু একটা আসে রাতের বেলা, কিন্তু তারা কোনো সময় কোনো কিছু দেখেনি। এক রাত্রে নয়ন সাহেবের আব্বা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। সকালবেলা তার স্ত্রী যখন তাকে ডাকতে গেছেন, তখন দেখেছে তার কোনো নড়াচড়া বা কোনো পাওয়া যাচ্ছে না, সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, লোকজন আসে বাসায় আসার পর দেখা যায় যে তিনি আর এই দুনিয়াতে নেই, মারা গেছেন। রাতের বেলা কোনো কিছু দেখে ভয় পেয়েছেন বিষয়টা এমন কিনা এটা কেউ বলতে পারে না, তবে উনি যেহেতু আগে ভয় পেয়েছিলেন আর ওনার এই ধরনের একটা ভয় ভীতি কাজ করছিল, রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি করতেন। সবাই ধারণা করা হয় ওই ভয়ের কারণেই তিনি রাতের বেলা মারা গিয়েছেন। তো এই নয়ন সাহেব উনি লেখাপড়া করতেন, পরবর্তীতে ওনার বাবার মৃত্যুর পর ওনার পরিবারের হাল ধরতে হয়, যার কারণে তারপর থেকেই তিনি ভ্যান চালান। তো 2016 সালে ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিল। আমি জানি না নয়ন সাহেব এখনো ভ্যান চালান কিনা, আর যদি চালিয়ে থাকেন হয়তো ওই এলাকার কেউ এখনো নয়ন সাহেবকে মানে চিনে থাকবেন, বা তিনি যদি এখনো এলাকায় থেকে থাকেন, তাহলে আমাদের মেসেজটা তাকে পৌঁছে দেবেন যে আপনার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সৌমিত্র রয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যিনি শুনবেন অবশ্যই নয়ন সাহেবের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলছি, গ্রামের ঘটনা আমার কাছে সংগ্রহ করতেও ভালো লাগে, আমার বলতেও ভালো লাগে এবং আমার শুনতেও ভালো লাগে। এই কারণে গ্রামের ঘটনাগুলো আমি বেশি বেশি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো এটি ছিল ঘটনা।